আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। অনুষ্ঠানটি জেডএস আরএমের সৌজন্যে শুক্র থেকে রবি এই 3 দিন এই সময় আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সময় নিয়ে এক ধরনের সমঝোতার পর দেশজুড়ে তৈরি হয়েছে নির্বাচনী আমেজ। উচ্ছ্বসিত বিএনপি ও সমমনা দলগুলোর দৃষ্টি এখন জাতীয় নির্বাচনের প্রস্তুতির দিকে। বৈঠক নিয়ে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদও। তবে লন্ডন বৈঠকের পর কিছুটা মনক্ষুণ্ণ জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কয়েকটি দল। প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে মন্তব্য করে তারা অভিযোগ তুলেছে একটি বিশেষ দলের প্রতি অনুরাগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা, যা গণতন্ত্রের চর্চার পরিপন্থী। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশন কিছুই জানে না বলে মন্তব্য করেছেন সিইসি, এবং সিইসি নাসিরুদ্দিন বলেছেন নির্বাচনের রেফারির ভূমিকায় থাকবে ইসি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন নির্বাচন কমিশন যে সময় নির্বাচনের তারিখ ঘোষণা করবে সেই সময়ের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর আপাত দৃষ্টিতে নির্বাচন কেন্দ্রিক সংকট উত্তরণ ঘটেছে মনে হলেও যৌথ বিবৃতিতে নির্বাচনের রোডম্যাপ স্পষ্ট হয়নি বলে মন্তব্য করেছেন বিশ্লেষকদের কেউ কেউ। তারা বলছেন রোজার আগে নির্বাচন হবে তখনই যখন সংস্কার ও বিচার প্রক্রিয়ায় পর্যাপ্ত অগ্রগতি অর্জিত হবে। এমন বাস্তবতায় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয়ে লন্ডন বৈঠকের যদি কিন্তু আর বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। আমাদের সঙ্গে আরও রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ এবং সিনিয়র সাংবাদিক শাহিন চৌধুরী। আপনাদের তিনজনকে স্বাগত। দর্শক, আপনারাও চাইলে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হতে পারেন। স্কলে দেখানো যে নম্বর রয়েছে সেটিতে ফোন করে আপনাদের মতামত আপনারা বা প্রশ্ন আপনারা জানাতে পারেন। আমরা আপনাদের ফোনের অপেক্ষায় থাকলাম। সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায়। শরীফ ভাই, শুরুটা করতে চাই আপনাকে দিয়েই। লন্ডন বৈঠকের পর থেকেই গণমাধ্যমগুলিতে আমরা দেখছি যে খবরগুলো প্রচারিত হচ্ছে যে মোস্টলি দেশে একটা নির্বাচনী আমেজ তৈরি হয়ে গেছে। কিন্তু সেই বৈঠকে দুটো বিষয়, যৌথ বিবৃতিতে দুটো শর্তের কথা বলা আছে, যদি বা কিন্তু যদি আমরা ধরি। প্রথম যদিটি হচ্ছে আপনার নির্বাচনের প্রস্তুতি ওই সময়ের মধ্যে শেষ করতে হবে, যদি শেষ হয়, যদি, এবং বিচার ও সংস্কার প্রক্রিয়ায় যদি পর্যাপ্ত অগ্রগতি অর্জিত হয়। এখন যদিও আমরা এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের বরাতে আমরা যেটি জানলাম যে তারাই এখনো পর্যন্ত কিছু স্পেসিফিক জানে না, কিন্তু আমরা ধারণা করেছিলাম বৈঠকের পর হয়তো একটা রোড ম্যাপ আমরা পাবো। তো সেটা যে আমরা পেলাম না, 2-4 দিন হয়ে গেল, ঘটনাটা একটু যদি বলেন। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচকদেরকে শুভেচ্ছা। আলোচনাটা আমি শুরু করতে চাই যে নির্বাচন নিয়ে অল্প সময়ের মধ্যে যে সিদ্ধান্তের পরিবর্তনগুলো হচ্ছে এবং রাজনীতিতে সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, এই সিদ্ধান্তগুলো সরকারের পুরো টিমের সিদ্ধান্ত নাকি ব্যক্তিগতভাবে একজন মানুষ সিদ্ধান্তগুলো গ্রহণ করছেন, অর্থাৎ আমাদের প্রধান উপদেষ্টা। কেন এই কথাটি বলছি আমি আপনাকে উদাহরণ হিসাবে দেখাতে পারি। জাতির উদ্দেশ্যের যে ভাষণ কোরবানির আগে আমরা ধারণা করেছিলাম যে ঈদ উপলক্ষে তিনি জাতিকে শুভেচ্ছা জানাবেন বা এই ধরনের, কিন্তু সেখানে নির্বাচনের যে তারিখটা বলা হলো ঠিক তার 15 দিন পর সেই তারিখটা কিন্তু থাকছে না। তাহলে এই যে 15 দিন আগে নির্বাচন সম্পর্কে একটা মাসের যে গাইডলাইনটা দিলেন এবং তারপরে যে প্রচুর বিতর্ক হলো, আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়ে রেখেছেন যে আপনি লন্ডনে যাবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠক করবেন, তাহলে তার আগে আপনি এপ্রিলের এই ঘোষণাটি কেন দিলেন না? সেটাও তো যদির ঘোষণা, যদি ছিল, ওটাও কিন্তু নিশ্চিত না। না, তারপরেও আপনি যেহেতু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে একটা নতুন আলোচনার উইন্ডো আপনি ওপেন করে দিলেন, এটা আমার ধারণা যে প্রয়োজন ছিল না। আপনার যে প্রস্তুতিগুলো সেই প্রস্তুতিগুলো আপনি এটাকে এই শিফট কেন বলছেন সেটা আমি জানতে চাই। তার কারণটা হচ্ছে উনার মূল উইন্ডো কিন্তু ডিসেম্বর থেকে জুন, আমি সেখানে এপ্রিল থেকে যদি ফেব্রুয়ারিতে আসে উনি কিন্তু উনার উইন্ডোতেই আছেন। সাইফুল ভাই, আমি আরো 3-4টা জায়গায় এই যে মানে আমার প্রশ্নটা জায়গাটা আমি বলবো। এর আগে রাজনৈতিক দলগুলোকে আপনি ডাকলেন এবং সবাইকে নিয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে চাই এই কথা বললেন। আপনি একটা জাতীয় ঐক্যমত্য কমিশনও গঠন করেছেন। তার অর্থ হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের মতামতগুলোকে আপনি ওন করবেন এবং সেটিকে সামনে রেখে জাতিকে
নেতৃত্ব দেওয়ার চেষ্টা করবেন। সেই যে বৈঠক, সেই বৈঠকে প্রায় 28টা দলকে আপনি ডাকলেন, 25টা দল একটা বিষয়ে একমত হলেন, কিন্তু আপনার যে জাতির উদ্দেশ্যের ভাষণে তার কোনো রিফ্লেকশন দেখা গেল না। রিফ্লেকশন দেখা গেল 3টা দলের ওপিনিয়নে। অর্থাৎ এই যে প্রথমত নির্বাচন নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের ক্ষেত্রে আমরা একটা পরিবর্তন দেখলাম। কিন্তু ঐকমত্য কমিশনের সাথে আলাপ করে কি বা ঐকমত্যের ভিত্তিতে কি নির্বাচনের ডেট দেওয়া হবে না, এটা কি কোথাও বলা ছিল? চেষ্টা করবেন, আপনি চেষ্টা করবেন, সেটাই জানতে চাচ্ছি। রাজনৈতিক দলগুলোর ওপিনিয়নকে ওন করে যত আমরা এগোতে পারি, তা না হলে আপনার ঐক্যমত্যের কমিশনের কোনো প্রয়োজন ছিল না। আমাদের এখানে এই ধরনের কোনো ঘটনা হয়নি। এর অর্থ হচ্ছে আপনি ম্যাক্সিমাম ওপিনিয়নকে ওন করছেন এবং চেষ্টা করবেন যে বিভাজিত এই জাতিকে ঐক্যবদ্ধ করার। সেই উদ্দেশ্যে আপনি এই ঐক্যমত্যের কমিশনটা গঠন করেছেন। কিন্তু বেসিক জায়গাটায় এই আলোচনাটা জাতির উদ্দেশ্যে ভাষণের পরে হয়েছে, আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে যে আপনি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মেজরিটির থেকে মাইনরিটির ওপিনিয়নটাকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন। আপনি লন্ডনের এই বৈঠকের পরে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া যদি দেখেন, এই লন্ডন সফরের আগে যারা একেবারে কোনো ধরনের কোনো প্রশ্ন ছাড়াই সমর্থন দিতেন সরকারকে, তারাই এখন প্রশ্ন করছেন। এবং এর ভেতর থেকে আপনি সোশ্যাল মিডিয়ায় স্যারকে 5 বছর চাই, এই যে আলোচনাটা, এই যে একটা ওয়েব তোলার একটা চেষ্টা, এটি কিন্তু গত কয়েকদিন ধরে আমরা দেখছি। আপনি একটা রাজনৈতিক দলের সাথে, বিএনপি সব থেকে বড় দল, গত 15 বছর তাদের প্রচুর স্যাক্রিফাইস আছে, সেগুলো সবই ঠিক, কিন্তু আপনি কিন্তু এর আগে 20টা-25টা দলের সঙ্গে যখন বৈঠক করেছেন তখন কিন্তু আপনি যৌথ ঘোষণাটা দেননি। আজকে আপনি একটা দলের সঙ্গে আলোচনার পরে একটা যৌথ ঘোষণা দিচ্ছেন। সুতরাং অন্য রাজনৈতিক দলগুলো আপনাকে যদি অভিযুক্ত করে যে আপনি কি তাহলে আমাদেরকে আপনি সেইভাবে গুরুত্বটা দিচ্ছেন না, আপনি একটা দলের সঙ্গে, আমরা এটি অস্বীকার করব না। বাংলাদেশের রাজনীতিতে এখন বিএনপির যে পজিশনের জায়গাটা অনেক উপরে, তারা জনপ্রিয়তার দিক থেকে একটা, মানে আমার ধারণা যেভাবে হোক একটা নির্বাচন হলে বিএনপি পাওয়ারে যাবে, বিএনপির স্যাক্রিফাইস আছে, এই সবগুলোকে আমি একটা সাইডে রেখে আপনি যখন নেতৃত্বের জায়গাটা থাকবেন তখন আপনাকে দেখাতে হবে যে আপনি সবাইকে নিয়ে চলতে চান। শেষ জায়গাটা হচ্ছে ওই যে একটা গান আছে না, সম্পর্ক বদলে গেল চোখের পলকে, আমরা এখানে কিন্তু সেই ঘটনাগুলো দেখছি। আজকে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে এই যে যৌথ ঘোষণার আগে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে কি কি বিষয় আলোচনা হয়েছে আমাদেরকে জানাতে হবে। রাইট, আমিও সেটি মনে করি। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে, সরকারের দায়িত্ব হচ্ছে সবকিছুকে ট্রান্সপারেন্ট রাখা। মানুষের মধ্যে যদি প্রশ্ন তৈরি হয়, এর ধরনের কোনো সম্ভাবনা থাকে, সরকারের দায়িত্ব হচ্ছে সেটিকে পরিষ্কার করা। একটা রাজনৈতিক দলের কাছে আমি যতটুকু প্রত্যাশা করব তার থেকে আমি বেশি প্রত্যাশা করব সরকারের কাছে। একই সঙ্গে আমি এনসিপিকেও প্রশ্ন করতে পারি যে এই বোধ আপনি আজকে অনুধাবন করছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চান, এই বার্তাটি এনসিপির আহ্বায়ক এবং মানে ফার্স্ট এবং সেকেন্ড ম্যানের মুখ থেকে যখন আমরা শুনলাম, শুধুমাত্র ওইটুকুই শুনেছিলাম। তারা কিন্তু কেন পদত্যাগ করতে চান, কোন প্রেক্ষাপটে তাদেরকে ডেকে নিয়ে এই কথাগুলো বলা হলো, অথবা সরকারের শরীফ ভাই আমি একটু বলি, এগুলো আলোচনা, রাজনীতিতে প্রতিদিনই নতুন নতুন ঘটনা আসছে, আলোচনার জায়গা আসছে, সেগুলো পার করে আমরা কিন্তু একটা লন্ডন পর্যন্ত আসলাম, লন্ডনে একটা বৈঠক পর্যন্ত আসলাম। বৈঠকের পরে আমরা কিন্তু মোটামুটি একটা ডেডলাইনের কাছে চলে আসলাম, সেটা হতে পারে রোজার আগে, হতে পারে। আজকের আলোচনার জায়গাটা হচ্ছে সেখানে কিছু যদি কিন্তু আছে, সেই যদি কিন্তুগুলোতে আমরা একমত হতে পারবো কিনা। প্রথমত যে হ্যাঁ, অনেকগুলো যদি কিন্তু আছে এবং এর মধ্যে একটা ধোঁয়াশাও আছে, এবং আমি দেখতে পাচ্ছি এই ধোঁয়াশার জায়গাটা যেমন আমি একটু বলি, সংস্কার ও বিচার প্রক্রিয়ায় পর্যাপ্ত অগ্রগতি, তাহলে পর্যাপ্ত ডেফিনেশনটা কি? রাইট, এই জায়গায় ধোঁয়াশার জায়গাটা তৈরি হচ্ছে আমার মনে হয় প্রধান উপদেষ্টার নানা সময়ের বক্তব্য, তার যে বিবৃতি এবং তার পক্ষ থেকে যে ধরনের বক্তব্যগুলো আসছে, এই কারণে ধোঁয়াশা তৈরি হচ্ছে। ওই কারণে আমি আপনাকে বললাম যে সিদ্ধান্তগুলো যেটা আসছে, এটা কি শুধু গভর্নমেন্টের সিদ্ধান্ত নাকি ওনার একক সিদ্ধান্ত? আমি শেষ করে দিব এই জায়গাটায়। নির্বাচন কমিশনের যে ইলেকশন সংক্রান্ত যে প্রস্তুতি, গত বছরের নভেম্বর মাসের 10 তারিখে তারা দায়িত্ব গ্রহণ করে এবং ফেব্রুয়ারি মাসের 10 তারিখে তারা বলেছিলেন যে ডিসেম্বরকে টাইমলাইন ধরে
তারা যথেষ্ট প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে। ফেব্রুয়ারি থেকে আজকে জুন মাস পর্যন্ত নিশ্চয়ই প্রস্তুতির জায়গাটা আরো বিকশিত হয়েছে। সুতরাং এই জায়গাটা যদি কিন্তুর কথাটা বলার প্রয়োজন হয় না। সেকেন্ড জায়গাটা হচ্ছে নির্বাচন প্রধান উপদেষ্টার যে জায়গা থেকে বলা হয়েছে, হঠাৎ করে সেখানে দেখলাম যে একজন উপদেষ্টা খলিলুর রহমান তিনি বেশ উচ্ছ্বসিতভাবেই এই জায়গাটায় তিনি একটা টাইম এবং অন্যান্য ইলেকশনের ব্যাপারে, যেটা এর আগে কখনো তার জায়গা থেকে এই কথাটা আসেনি। আমার ধারণা যে এই যে যৌথ ঘোষণাটা যেটা আপনি করলেন, এটা যদি বাংলাদেশের অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোর সবার সঙ্গে বসে আপনি এই ধরনের একটা জায়গা তৈরি করতেন, তাহলে প্রধান উপদেষ্টা তিনি সব মানুষের, সমস্ত রাজনৈতিক দলের, এটি তার জন্য আপনিও আপনার আলোচনাটা কিন্তু যদিতে নিয়ে আসলেন, যে যদি উনি করতেন। যাই হোক, আমরা সেই আলোচনা শুনবো। আমি একটু যেতে চাই সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। এই বৈঠকটাকে আপনি আসলে, বা বৈঠকের আউটকামটাকে আপনি কিভাবে দেখছেন, যে যদি কিন্তু সহ? দেখুন, বাংলাদেশের রাজনীতিতে এই বৈঠকটাকে একটি ঐতিহাসিক বৈঠক বলে আখ্যায়িত করা হচ্ছে, এবং ট্রুলি এটা একটা হিস্টোরিক্যাল একটা মিটিং বলা চলে আর কি। দেখেন, এখানে বাংলাদেশ একটা সংকটের মধ্যে চলছে। 5ই আগস্টে গণ অভ্যুত্থানের পর এত মানুষ শহীদ হয়েছে, ছাত্র জনতার যে বিপ্লব, এটার পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হয়েছে। দেশ একটা সংস্কারের প্রক্রিয়ার মধ্যে আছে। সংস্কার প্রক্রিয়াটা আসলে একটা চলমান প্রক্রিয়া। এই সংস্কার প্রক্রিয়া আজকে শুরু হলো, কালকে শেষ হয়ে যাবে, 3 মাসের মধ্যে শেষ হবে তা কিন্তু না। এবং আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন ধরনের সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। জনপ্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন, স্বাস্থ্য খাতের সংস্কার কমিশন, এই সমস্ত সংস্কার কমিশনগুলা, আরও কিছু সংস্কার কমিশন গঠন করা হয়েছে। তারা তাদের রিপোর্ট কিন্তু দিয়েছে এবং দিয়েছে এবং রিপোর্ট দেওয়ার পর কিন্তু 15ই ফেব্রুয়ারিতে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। এবং এই জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি কিন্তু ডক্টর ইউনূস সাহেব এবং সহসভাপতি আলী রিয়াজ সাহেব, এবং তাদেরকে কিন্তু একটা টাইম ফ্রেমও দিয়ে দেওয়া হয়েছে। এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন, তাদের টাইম ফ্রেম কিন্তু 6 মাস, মানে 14 আগস্টের মধ্যে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তাহলে সংস্কারের যে প্রাথমিক ধাপ, অথবা আমি যদি বলি যে পূর্ণাঙ্গ ধাপ, অথবা যেই ধাপই বলি না কেন, সেটা কিন্তু 14 আগস্টের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। 14 আগস্টের মধ্যে যদি শেষ হয়ে যায়, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আরো 6 মাস থাকছে। জি, তো আরো 6 মাস থাকছে। ইতিমধ্যে আমার ভাই বললেন যে অলরেডি ইলেকশন কমিশন বলেছে যে আমরা ডিসেম্বরের মধ্যেও ইলেকশন করতে প্রস্তুত। সো মানে তাহলে যে এই যে একটি ঐতিহাসিক বৈঠক হলো, এবং ঐতিহাসিক বৈঠকের মধ্যে থেকে যে একটা আউটকাম হলো, ট্রু যে ঈদের একদিন আগে 6 তারিখে, এই মাসের 6 তারিখে একটা আমাদের হচ্ছে চিফ অ্যাডভাইজার সাহেব একটা ভাষণ দিয়েছিলেন, এবং ওখানে বলেছিলেন যে এপ্রিলের মধ্যে ইলেকশন হতে পারে। সবকিছু কিন্তু পারের মধ্যে আছে, তাই না? এবং পরবর্তীতে ঐতিহাসিক যে বৈঠকটা হলো, এবং ফ্রুটফুল একটা আলোচনার মধ্যে, এবং জাতির কথা বিবেচনা করে, যেহেতু ওই এপ্রিলে ঘোষণা দেওয়ার পরপর থেকে কিন্তু বিএনপি এবং আরো কিছু দল কেন ফেব্রুয়ারিতে দরকার। সো আমি বলবো এটা একটা ঐতিহাসিক বৈঠক। আপনি যেটা আইন অঙ্গনের, আমি একটা প্রশ্ন আপনাকে করে রাখি, আপনি যদি এখানে যদির মধ্যে একটা আইনের জায়গা আছে, সেটি হচ্ছে বিচার প্রক্রিয়ার পর্যাপ্ত অগ্রগতি। তো এখন তো ট্রায়াল, বিচার কার্যক্রম শুরু হচ্ছে। আমরা যদি ধরি যে ফেব্রুয়ারিতে যদি ইলেকশনটা হয়, সেই ক্ষেত্রে এই সময়ের মধ্যে আসলে কি বলা সম্ভব বিচারের পর্যাপ্ত অগ্রগতি কতখানি? বিচারের পর্যাপ্ত অগ্রগতি এটাও কিন্তু চলমান একটা প্রসেস। আমরা দেখেছি যে আমাদের অনারেবল চিফ জাস্টিস সাহেব উনি একটা রোড ম্যাপ দিয়েছেন বিচার বিভাগ কিভাবে অগ্রগতি হতে পারে, কিভাবে এই কেসগুলোর ক্ষেত্রে, এই মামলাগুলোর ক্ষেত্রে। এই মামলা এখন তো স্পেসিফিক কোন মামলাগুলোর কথা বলছে? এই জুলাইয়ের মামলাগুলোর তো এখনো অনেক কিছু বাকি আছে। এর মধ্যে যে শেষ হতে পারে, আমি বলবো না যে এর মধ্যেই শেষ হবে, কারণ একটা মামলা আপনি জানেন। কিন্তু পর্যাপ্ত অগ্রগতি আমরা অবশ্যই দেখতে পারি। পর্যাপ্ত অগ্রগতি অলরেডি আমরা তো যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল আমরা দেখেছি, অলরেডি শুরু হয়ে গেছে। এছাড়া বিভিন্ন কিন্তু থানাতে, বিভিন্ন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু মামলা হয়েছে, মামলাগুলো নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। মামলাগুলো, হ্যাঁ, কিছু মামলা নিয়ে প্রশ্ন উঠেছে, কিন্তু কিছু মামলা সত্য মামলাও আছে, কিছু মানুষকে হয়রানি করা হচ্ছে, সব ধরনের আছে। কিন্তু মামলা চলছে, মামলার অগ্রগতি হচ্ছে, তদন্ত হচ্ছে, এটা একটা চলমান প্রসেস। এটা আসলে বলা, এটা একটা মানে বলাটা কঠিন। তবে আমি বলবো যে ঐতিহাসিক বৈঠকটা হয়েছে, এটা আসলে
জাতির জন্য একটি অবশ্যই বলবো যে এটা একটা ফ্রুটফুল একটা মেসেজ গেছে। ধন্যবাদ। শাহিন ভাই, আপনার কাছে আসতে চাই। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক শাহিন চৌধুরী। লন্ডন বৈঠকের যদি কিন্তু নিয়ে আপনার অবজারভেশনটা কি? যদি কিন্তু নিয়ে আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে আরটিভির দর্শকদের ধন্যবাদ, আমার দুই সহ আলোচককেও ধন্যবাদ। আমার অবজারভেশন বলার আগে আমি দু একটা বিষয় আমি শরীফ ভাইয়ের সঙ্গে একটু দ্বিমত পোষণ করি। যেমন শরীফ ভাই একটা কথা বলেছেন যে প্রধান উপদেষ্টা একবার বললেন জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিলে, আবার হঠাৎ করে উনি ফেব্রুয়ারিতে গেলেন। এটা কি ওনার একক ডিসিশন কিনা, বা এর সঙ্গে অন্য রাজনৈতিক গুলোর সংশ্লিষ্টতা নেই, ইত্যাদি ইত্যাদি। তা আজকে আপনি আমার মনে হয় লক্ষ্য করেছেন যে সৈয়দা রেজওয়ানা হাসান উপদেষ্টা, তিনি একটা বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই লন্ডন বৈঠকের ব্যাপারে উপদেষ্টা পরিষদ সন্তোষ প্রকাশ করেছে। উপদেষ্টা পরিষদ মানে তার মানে আমি আমার ভূমিকাতে বলেছি। হ্যাঁ, তার মানে হলো এই বক্তব্যতে বোঝা যায় যে এটা প্রধান উপদেষ্টার একক বক্তব্য নয়। নিশ্চয়ই প্রধান উপদেষ্টা লন্ডনে যাওয়ার আগে তিনি তার উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন এবং একটি গ্রাউন্ডওয়ার্ক তিনি বা একটি মেসেজ তিনি নিয়ে গেছেন, যেটা তিনি তারেক রহমানের সঙ্গে শেয়ার করে একটা কনসেনসাসে পৌঁছেছেন। সুতরাং এইটা শরীফ ভাই যেটা সংশয় প্রকাশ করেছেন যে উনি একক কিনা, আমার মনে হয় একক না। আবার রেজওয়ানা হাসান আরও একটা কথা বলেছেন যে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যদি এ বিষয়ে দ্বিমত থাকে, নিশ্চয়ই প্রধান উপদেষ্টা সবার সঙ্গে কথা বলবেন। আমরা যতদূর দেখেছি গত 6 মাস বা 9 মাসের সরকার, কিন্তু 6 মাস যাবৎ হলো নির্বাচনের বিষয়টা কিন্তু সবচেয়ে বেশি জোরালোভাবে মাঠে এসছে বক্তব্য আকারে। কিন্তু এই সময়ের মধ্যে বিভেদটা কিন্তু দেখেছি শুধু বিএনপির সঙ্গে, অন্য দলগুলোর সঙ্গে কিন্তু উপদেষ্টা পরিষদের বা প্রধান উপদেষ্টার অতটা ডিফারেন্স ছিল না। প্রধান উপদেষ্টা আবার এই ডেট পাওয়ার পর এনসিপির জায়গা যদি দেখেন, হ্যাঁ সেটা আমি বলছি, সেখানেও আসছি। প্রধান উপদেষ্টা কি বলেছিলেন ডিসেম্বর থেকে জুন, এটা নিয়ে কিন্তু আর কারো দ্বিমত ছিল না। এমনকি এই যে ফেব্রুয়ারির যে কথাটা বললেন, এটা কিন্তু জামাতের আমির, আপনার মনে থাকতে পারে, রোজার আগেও হতে পারে উনি এই কথাটা বলেছেন। উনি নিজেই কিন্তু এই টাইমলাইনটা ফেব্রুয়ারি কথাটা বলেছেন। তার মানে হলো যে বড় আর একটা পার্টি জামাতের সঙ্গে বিএনপির কিন্তু মিলে গেল। থাকলো এনসিপি, আপনি যে জায়গাটা এসছেন, এনসিপির কিন্তু ক্লিয়ার কথা। এনসিপি, আমি নাসিরউদ্দিন পাটোয়ারির যে ব্রিফিংটা আমি শুনেছি, তারা পরিষ্কার বলছে যে নির্বাচন এপ্রিলে হোক বা ফেব্রুয়ারিতে হোক আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা 3টা জিনিস চাই। 1, জুলাই ডিক্লারেশন হতে হবে। 2, যে সংস্কার হতে হবে এর মধ্যেই, এবং বিচারের দৃশ্যমান অগ্রগতি পুনর্গঠন। তার সঙ্গে তাদের অতিরিক্ত একটা দাবি আছে ইসি পুনর্গঠন। এই দাবিটা আমার মনে হয় না যে এইটা শেষ পর্যন্ত টিকবে। কেন টিকবে না, আমি যদি এখানে আপনার সঙ্গে যুক্তিতে আসি, এই ইসিটা কখন গঠিত হয়েছে? তো ফ্যাসিস্টের সরকার আমলে ইসি নয়। যুক্তি যেটা তারা দেয়, ফ্যাসিস্টের আইনের ভিত্তিতে হয়েছে। কারণ তখন তো এই আইনটাই বলবৎ ছিল, আইন তো তখন সংস্কার হয়নি। সুতরাং এই দাবিটা কিন্তু টিকবে না। আমাদের এখানে ব্যারিস্টার মাহমুদ সাহেব আছেন, হ্যাঁ কমিশনও হয়েছে। সুতরাং এই ইসিটা কিন্তু গঠিত হয়েছে কখন? এই সরকার আমলেই, এই অন্তর্বর্তী সরকারের আমলে। সুতরাং এইটা আমার মনে হয় টিকবে না। এখন আপনি আমাকে যে মূল প্রশ্নটা করেছেন, যদি কিন্তু জায়গায় আপনার সঙ্গে আমি একমত, যদি কিন্তু রয়ে গেছে। কারণ ব্রিফিংটা কিন্তু যারা শুনেছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী তো একটা ফ্ল্যাট কথা বলেছেন যে মিটিং এটি এই বিষয়ে মূল বিষয়টা হলো, হ্যাঁ স্পোকসম্যান হিসাবে যেটা বলেছেন ডক্টর খলিলুর রহমান, তিনি বলেছেন যে এই সময়ের মধ্যে বিচারের যদি পর্যাপ্ত অগ্রগতি হয় এবং অন্যান্য বিষয় যেমন প্রস্তুতি সম্পন্ন হয় এবং জুলাই ডিক্লারেশন শেষ হয়, তাহলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনে কোনো বাধা নেই। এই জায়গাটাই এখন আমি মনে করি যে প্রধান দল হিসেবে বিএনপির দায়িত্ব হলো সরকারকে সহযোগিতা করে এবং এই নির্ধারিত সময়ের মধ্যেই যাতে করে দৃশ্যমান অগ্রগতি হয়, এবং যদি কিন্তু না থাকে সেই বিষয়টা হলো বিএনপিকে আমি মনে করি ইনশিওর করা। আর আপনি অন্য আরেকটা যে বিষয় আপনি বলেছিলেন, সেটা বোধহয় যে এনসিপির কথাটা, এনসিপির আমরা যেটা শরীফ ভাই ওনার আলোচনায় বলেছে, এনসিপি অকুণ্ঠ তাদেরই আসলে প্রফেসর ইউনূসও বলেছেন যে ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে। সেই জায়গা থেকে এনসিপির এখন যে অবস্থান, হ্যাঁ, মানে শুধু 2 মাসের
ব্যবধানে এই চেঞ্জটাকে কিভাবে দেখেন আপনি? না, এই 2 বছরের ব্যবধানে আসলে কি আমার মনে হয় কি, আপনি যদি সত্যি কথা বলেন, আমি যদি বলি, সেটা হলো যে ঘোষণাটা লন্ডন থেকে আসলো, সেই ঘোষণাটা যদি ঢাকায় বসে হতো, এখানে এমন তো নয় যে বিএনপির কোনো প্রতিনিধি নাই, এখানে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাড়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাড়া বাকি সবাই তো আছে। আমির খসরু আছে, সালাউদ্দিন সাহেব আছে, বা আরো প্রভাবশালী নেতারা আছে, ডক্টর মঈন খান আছে। তাহলে এই ঘোষণাটা যদি এখান থেকে আসতো, তাহলে মনে হয় এনসিপির এই প্রশ্নটা তোলার সুযোগ হতো না। যেহেতু এপ্রিল থেকে হঠাৎ করেই ফেব্রুয়ারি এসেছে, এবং এই ফেব্রুয়ারিটা আসার কারণে এটা এনসিপি কিছুটা হলে শকড হয়েছে। তাদের কাছে মনে হয়েছে যে হঠাৎ করে এই চেঞ্জ কি হলো, এমন কি হলো যে একটা বৈঠকে পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গেল। যেখানে এর আগে দেখেছি, বৈঠকের আমরা যে ভিজুয়ালস দেখেছি, আমরা গণমাধ্যমেই দেখেছি, প্রফেসর ইউনূসের একটা নিউজ হয়েছে যে কেবল একটি মাত্র দল নির্বাচন চাই। রাইট, মানে যেখানে এতটা ফারাক ছিল, এতটা আমরা বৈঠকের যে ছবিগুলো দেখলাম, ভিডিওগুলো এত চেঞ্জ কি হলো, সেটা আসলে আমার মনে হয় যে এনসিপির জন্য শীর্ষ পর্যায়ের বৈঠকে অনেক ধরনের আলাপ হয়, আলোচনা। আমরা জানি না 1 ঘন্টা 36 মিনিটের বৈঠকে আমরা 5 মিনিটের ব্রিফিং পেয়েছি, কিন্তু বাকি আলোচনা আমরা জানি না। কিন্তু আমার কাছে আরো যে জিনিসটা মনে হয়েছে, এই বৈঠকটা কিন্তু পজিটিভ পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারেক রহমান একটা ভূমিকা রেখেছেন। কেন? কারণ তারেক রহমান কিন্তু এবং বিএনপি দীর্ঘদিন যাবৎ ডিসেম্বরের ব্যাপারে তারা রিজিড ছিলেন, কোনোভাবেই ডিসেম্বর পার হওয়া যাবে না। এমনকি বিএনপির বহু নেতা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের অখণ্ডতা থাকবে না, ইত্যাদি ইত্যাদি। এমনকি যে মানে আমরা দেশই হারিয়ে ফেলো, এরকম একটা কথা হঠাৎ করে তারেক রহমান কিন্তু নিজেই ফেব্রুয়ারির প্রস্তাব দিয়েছেন। আপনি বোধহয় খেয়াল করেছেন কিনা, মিটিংয়ে তিনি কিনা বলেছেন যে রোজার আগে নির্বাচনের ব্যাপারে। এবং সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস, আপনি যদি টাইমও দেখেন, ডিসেম্বরের শেষ থেকে বিএনপির আসলে ছাড় দিতে হলো মাত্র 42 দিন মাত্র। আপনি ওই ফেব্রুয়ারি 12 এর মধ্যেই তো নির্বাচন হয়ে যাবে। আর চিফ অ্যাডভাইজারেরও কিন্তু ছাড় দিতে হলো এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে, রোজা তো বাদ দিলে আপনার মাসখানি, 1 মাস কয়েকদিন। সুতরাং এইটুক ছাড় যদি না দেয় উভয় পক্ষ, তাহলে তো কনসেনসাস হয় না। আমি একটু শরীফ ভাই আপনার কাছ থেকে শুনতে চাই, এই যে যদি কিন্তু এর মধ্যে যেই আমরা বলছি যে পর্যাপ্ত অগ্রগতি সংস্কার এবং বিচারের ক্ষেত্রে, সেখানে আসলে কোনো বাধা থাকবে কিনা এই সময়ের মধ্যে? প্রধান উপদেষ্টার যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন বা তার মুখ থেকে যে সিদ্ধান্তগুলো আসছে, আমি অন্তত বিশ্বাস করি না যে রেজওয়ান হাসান বা অন্য কোনো উপদেষ্টাকে জিজ্ঞেস করলে তারা বলবেন যে না, এই বিষয়ে আমরা জানি না বা দ্বিমত পোষণ করবে। আপনি মনে না ইয়া ভাই, এটা সুযোগটা, কারণ উনি তো গণমাধ্যমে যখন একটা পাবলিক ডোমেইনে উনি যখন বলেন, ধরে নিতে হবে যে আমাদের ওন করতে হবে, যেহেতু তারা টিম, একই টিম, ওন করতে হবে। তো সুতরাং আমি বসার জায়গাটা এই কারণে আপনাকে বললাম, বিএনপির 4 জন নেতা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন, কিন্তু প্রধান উপদেষ্টা তাদেরকে সময় দেননি। এই মেসেজটা আমাদের এখানে এসেছে না, এই নিউজটা এসেছে না। আবার তিনি নিজের উদ্যোগী হয়ে লন্ডনে গেছেন, তিনি বৈঠক করেছেন। এই বৈঠকটাকে আমি ইতিবাচকভাবে দেখি। বাংলাদেশের রাজনীতিতে বিদেশ এবং বিদেশিদের ভূমিকা আমরা বিভিন্ন সময় দেখেছি। ঝগড়া মেটানোর জন্য স্টিফেন নিনিয়ান থেকে শুরু করে অনেকে এসেছে বাইরে, ঠিক আছে। তবে সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের মধ্যে ধোঁয়াশা তৈরি করে, সরকারের সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্ববিরোধিতা তৈরি করে। এটা সরকারের জায়গা থেকে। একদম স্ট্রেট প্রশ্ন, আপনার লন্ডন বৈঠকের পর কি নির্বাচন নিয়ে জনগণের মধ্যে কোনো ধোঁয়াশা আছে আপনি মনে করেন? এখনো ধোঁয়াশা আছে। এই কারণে যদি কিন্তু সুতরাং, এবং আপনি এই যে দৃশ্যমান বিচার বলতে, বিচারকে সরকার করবে না, বিচার সরকারের মধ্যে করা সুতরাং নাই। সুতরাং আপনি যদি এই জায়গাটায়, আমাদের প্রত্যাশা হচ্ছে আপনি সংস্কার করবেন, আপনি বিচার করবেন, আপনি নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। বিচার সরকার করবে না, সরকার সহযোগিতা করবে, বিচার বিভাগ বিচার করবে। কিন্তু এর আগে এই যে রেজিওয়ানা হাসানের কথা আপনাকে বললাম, আজ থেকে 3-4 মাস আগে তিনি কিন্তু একটা ডেডলাইন বলেছিলেন যে আমরা 4-5 মাসের মধ্যে বিচার শেষ করতে পারবো। আপনি ইন্টারনেট সার্চ দেন, পাবেন, এবং যথেষ্টভাবে তার সমালোচনা হয়েছিল। সুতরাং সেকেন্ড হচ্ছে সংস্কারের কাজ। আজ থেকে 3 দিন আগে স্থানীয় সরকার সংস্কার কমিশনের যিনি প্রধান ডক্টর তোফায়েল আহমদ, তিনি হতাশা ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, তার তো কোনো দৃশ্যমান কোনো কিছুই দেখছি না। এর আগে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে কমিশনটা হয়েছিল,
তিনি উষ্মা কমিশন না, প্রকাশ ওনারা শ্বেতপত্র শ্বেতপত্র কমিটি, যে কমিটিটা, সেই কমিটিটা কি বলেছিল মনে আছে? 24টা প্রস্তাবনা দিয়েছিলাম, কিন্তু একটা প্রস্তাবনার কোনো অগ্রগতি নেই, শুধুমাত্র কত টাকা পাচার হয়েছে সেই শব্দটাই শুধু বলছে। অর্থাৎ আপনি যে সংস্কারের যে এরিয়াটা ঠিক করছেন, যাদেরকে দায়িত্ব দিচ্ছেন, আমি তো এসে দেখতে পাচ্ছি যে যতটুকু আশাবাদ আমাদের মধ্যে তৈরি করা হয়েছিল, যতটুকু আশাবাদী আমরা হয়েছিলাম এবং আমরা মনে করেছিলাম যে সরকার কমিটেড এই কাজগুলো করার ক্ষেত্রে, আমি তো এইখানে এসে দেখতে পাচ্ছি যে সেই কমিটমেন্টগুলো সরকারের পক্ষ থেকে রক্ষা করা হচ্ছে। আরেকটা প্রশ্ন, কুইক প্রশ্ন, জুলাই চার্টার যদি হয়ে যায়, জুলাই সনদ, তাহলে কি সমস্যা অনেকখানি কমবে? আমার কাছে সেটি মনে হয় না, সমস্যা কমবে না। কেন কমবে না? এই কারণে সরকারের মধ্যে যদি রাজনীতির পাশাপাশি যদি পলিটিক্সও থাকে, আমি বিভিন্ন সময় বলি, আপনার এই অনুষ্ঠানেও বলেছি, আমি অনেক সময় দেখি সরকার রাজনীতির মধ্যে পলিটিক্স নিয়ে আসে। এবং আপনার ওই যে আপনি যদি আমার সাথে চালাকি করতে চান, আপনি যদি আমার সঙ্গে ধোঁকাবাজি করতে চান, ধোঁকাবাজি শব্দটা আমি এই কারণে ব্যবহার করলাম, সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ যখন চলে গেলেন, আপনার মনে আছে বাংলাদেশের রাজনীতিতে কতটা ঝাঁকুনি দিয়েছিল? সরকার সঙ্গে সঙ্গে দুটো তদন্ত কমিটি করলো, একটা হচ্ছে একজন এডিশনাল আইজির নেতৃত্বে আর 3 জন উপদেষ্টার নেতৃত্বে। এবং 3 জন উপদেষ্টার নেতৃত্বে যে কমিটি হলো, সেই কমিটি বলা হলো যে 15 দিনের মধ্যে তারা রিপোর্ট দিবে। কিন্তু আব্দুল হামিদ চলে যাওয়ার 1 মাস পরে তিনি আবার ফিরে এলেন, কিন্তু এই 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা বলে যে 3 জন উপদেষ্টাকে নিয়ে যে কমিটি হলো, সেই উপদেষ্টারা একবারও বৈঠক করেন। আমি এই জায়গায় মানুষের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা এসে একটা অ্যাকশনের কথা বলছেন, কিন্তু যখন মানুষের ওই ক্ষোভ, বিক্ষোভ, প্রতিবাদটা স্তিমিত হচ্ছে, তারা এদিকে আগাচ্ছেন না। এটাকে আমি ধোঁকাবাজি বলছি, সরকার মানুষের সাথে ধোঁকাবাজি। আপনার তাই মনে হয় কিনা আমি একটু শুনতে চাই এই প্রশ্নটা ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন আপনার কাছে, যে সরকার ধোঁকাবাজি করছে মানুষের সাথে, এরকম মনে হয় কি জুলাই চার্টার নিয়ে? আমার কাছে মনে হয় না সরকার ধোঁকাবাজি করছে। আমি এটা আসলে দেখেন, একটা গভর্নমেন্ট রান করা, একটা দেশ চালানো, এটা কিন্তু আসলে নট এ ইজি থিং, একটা সহজ বিষয় না। আপনি দেখেন 5ই আগস্টের পরবর্তীতে যখন এই অন্তর্বর্তী সরকার আসলো, তাদের কিন্তু অনেস্ট ইন্টেনশন ছিল বা আছে, আমার কাছে স্টিল এখনো মনে হয় আর কি। কারণ এই অনেস্ট ইন্টেনশন যদি না থাকতো, দেখেন এতগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং এই সংস্কার কমিশনগুলো যখন যেখানে প্রয়োজন আসলে সেগুলোতেই কিন্তু করা হয়েছে। আপনি দেখেন বিচার বিভাগের জন্য করা হয়েছে, আমরা সংবিধান সংস্কার কমিশন দেখেছি, জনপ্রশাসনে দেখেছি, স্বাস্থ্য খাতে, নারী ও শিশু খাতে, সমস্ত জায়গায় কিন্তু সংস্কার কমিশন গঠন করার উদ্দেশ্য কি? এটা কি লোক দেখানো? অবভিয়াসলি নট। এটা কি করা হয়েছে, সংস্কার কমিশনের যখন তারা রিপোর্ট দিয়েছে, রিপোর্টের সাথে প্রতিটা রাজনৈতিক দল কে কতটুকু অ্যাগ্রি করছে, কে কতটুকু ডিসঅ্যাগ্রি করছে, এটারও কিন্তু একটা রিপোর্ট আসছে। এবং পরবর্তীতে আমরা দেখলাম জাতীয় ঐক্যমত্য কমিশন একটা গঠন করা হলো এবং এটা নিয়ে এখনো কাজ চলছে। আবার আমরা দেখছি কি যে যখন এই গভর্নমেন্ট কাজ করছে, বিভিন্ন কাজের সময় প্রথম থেকে শেষ করে শুরু করে বিভিন্ন দল বলেন, ছোট দল বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান বলেন, সবাই কিন্তু দেখেন এই প্রেস ক্লাবেও যদি দেখেন আর কি, যে বিভিন্ন ইস্যু নিয়ে তারা প্রেস ক্লাবে বসে যাচ্ছে, বিভিন্ন আন্দোলন হচ্ছে, বিভিন্ন দাবি দেওয়া হচ্ছে, তো এগুলোর মাঝে কিন্তু কাজ করে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে, যেহেতু আমি একজন আইনজীবী, আমি দেখেছি যে বিচার বিভাগ নিয়ে কাজ করা হচ্ছে। আমি কিছুদিন আগে দেখেছি আইন উপদেষ্টা মহোদয় আমাদের যে ফৌজদারি কার্যবিধি, সেটাও একটা খুব সুন্দর করে চেঞ্জ করার একটা প্রক্রিয়ার মধ্যে তারা যেতে চাচ্ছে। তো এইটা আমি বলবো যে তারা যে কাজ করছে না তা না, তারা কাজ করছে, কিন্তু আমাদের আসলে আমরা ওই 17 বছর ধরে আসলে এতটা অত্যাচারিত, আসলে আমাদের এক্সপেকটেশনটা একটু অবশ্যই বেশি থাকবে আর কি। তো এই এক্সপেকটেশন বেশি থাকার জন্য এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না, বা এটা এখনই কেন হচ্ছে না, আসলে সময় দিতে হবে। আর বিচারের ব্যাপারে যেটা বলেছেন, আমি অবশ্য নিশ্চিত না, আমাকে এটা চেক করতে হবে। বিচারের তো আপনি যেটা আপনার প্রথম রাউন্ডে বলেন, এটা তো একটা লম্বা প্রসেস, এটা চলমান প্রসেস। বিচারের সাথে, বিচার প্রক্রিয়ার সাথে কে গভর্নমেন্ট থাকলো, কে গভর্নমেন্ট থাকলো না, এটা কি কোনো কানেকশন থিওরিটিক্যালি আছে? না, থিওরিটিক্যালি নাই এবং থাকা উচিত না। কারণ আমরা তো আসলে দেখি পলিটিক্যাল পার্টি চেঞ্জ হলেও দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, এটার বাস্তব অভিজ্ঞতা আমাদের সবারই আছে, কিন্তু থাকা উচিত না। ধন্যবাদ। ভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়িরও কোনো ভরসা নাই, দুইটাই বিপজ্জনক। তো কোন রড কিনবো? কেন জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। বিচারের প্রক্রিয়াটি একটি চলমান প্রক্রিয়া, যেমনটা সংস্কারের। তো সেই ক্ষেত্রে আমরা মোটামুটি কোন জায়গায়
গেলে বুঝবো যে এখন দৃশ্যমান হয়েছে। এটা কোন জায়গাটা? ধন্যবাদ। এটা কি জুলাই সনদ? হ্যাঁ, এটা কি ধরেন যে কমিশনগুলোর যে স্প্রেডশিট দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোতে, সেগুলোতে যেই ঐক্যমত হয়েছে সেগুলোর বাস্তবায়ন, নাকি কোন জায়গাটা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। না, জুলাই সনদ আর বিচার এক জিনিস না। জুলাই সনদ হচ্ছে না, যে সেটাও তো- কতটুকু সংস্কার হবে, কোন জায়গায় কনস্টিটিউশনে কতটুকু সংস্কার হবে, এটা সোজা কথা, একটা এবং agreement, জুলাই যে অভ্যুত্থানটাকে এটাকে একটা স্বীকৃতি দেওয়া, এটা হলো জুলাই সনদ। এটাকে যাতে করে এইটাকে পরবর্তীতে এই অভ্যুত্থানকারীরা যাতে করে বিচারের মুখোমুখি না হয়, তাদেরকে আসলে একটা সেফ এক্সিট দেওয়া কিন্তু জুলাই সনদ। এটা ভিন্ন জিনিস। আর বিচারের যে বিষয়টা দৃশ্যমান বলেছেন, ব্যারিস্টার মিলন সাহেবও বলেছেন যে বিচার একটি চলমান প্রক্রিয়া। যদি শেখ হাসিনার এই বিচার শেষ করতে হয়, বিচার হয়েছে এ পর্যন্ত আমি যতদূর জানি যে 228টির মতো মামলা হয়েছে। এই মামলা বিচার শেষ করতে হলে মিনিমাম 5 বছর লাগবে। সুতরাং এটা তো আর ইন্টারিম মানে গভর্নমেন্ট, একটা মামলা যদি আপনি 3 দিনও দেন বা 5 দিনও দেন, আমি তো বললাম তাহলে 5 বছর লেগে যাবে। 28টি মামলা শেষ করতে হলে 5 বছর মিনিমাম লাগবে, আর বেশিও লাগবে। তাও মানে কি একটা মামলা যদি আমরা 5 দিন করে দেই? 5 দিন করে ধরি। সুতরাং সেটা তো সম্ভব না। এখন প্রশ্ন হলো যে দৃশ্যমান কতটুকু হবে। দৃশ্যমান হবে হলো যে একটা মামলাকে কিন্তু টার্গেট করা হয়েছে, কোনটা আশুলিয়াতে যে যেটা একদম গণহত্যাটা হয়েছে open shut। এবং যে হত্যার পরে যে লাশ ভ্যানের ভিতরে পুড়িয়ে ফেলা হয়েছে, সেইটার মামলা কিন্তু ইতিমধ্যেই চার্জ গঠন হয়েছে এবং এটার শুনানি শুরু হয়েছে। এই মামলাটা আমি মনে করি যে সামনে যে নির্বাচনের আগে, আগামী ডিসেম্বরের মধ্যে বা নভেম্বরের মধ্যে এটা প্রাথমিক পর্যায়ে একটা রায় হওয়া সম্ভব। এটা ব্যারিস্টার সাহেব আরো ভালো বলতে পারবেন। আমার যেটা যে প্রসেসগুলো অনুযায়ী যে রায়টা হওয়ার প্রসেসগুলো কথা। যেভাবে আগাচ্ছে, তাতে আগামী নভেম্বরের মধ্যে বা ডিসেম্বরের মধ্যে একটা প্রাথমিক রায় হওয়া সম্ভব। এবং সেইটা যদি হয়, তখন কিন্তু আমরা বলতে পারি যে হ্যাঁ, এই মামলায় শেখ হাসিনার শাস্তি হলো বা তার অ্যাসোসিয়েটস বা তার যারা এই হত্যাকাণ্ডে জড়িত আইজিপি সহ যারা যারা এখানে আছে, তাদের স্বরাষ্ট্র মন্ত্রী সহ সাবেক সহ, সেটা যদি হয় তাহলে এটাকে আমরা একটা দৃশ্যমান অগ্রগতি ধরতে পারি। এছাড়া আরো অন্য কয়েকটা মামলাও মোটামুটি আজকে একটা দেখেছেন যে ওই যে আবু সাইদ হত্যার, এটাও কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। এই মামলাটাও আমার মনে হয় যে আগামী ডিসেম্বর না হলে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে এটাও কিন্তু একটা শেপ নেবে। সুতরাং এই পর্যায়ে যদি যায়, তখন কিন্তু আমরা বলতে পারবো যে এটা দৃশ্যমান অগ্রগতি হয়েছে এবং এটা নির্বাচন করার জন্য যে টাইম ফ্রেমটা ছিল বা যে কমিটমেন্টটা ছিল, সেই পর্যায়ে আমরা পৌঁছে গেছি। আরেকটা জিনিস আমি একটু দেখলাম, যেটা প্রধান নির্বাচন কমিশনার যেটা বলেছেন, সেটি হচ্ছে আমাদের আরপিওতে 8-10 মাস আগে সুস্পষ্ট কোনো তারিখ ঘোষণার কিন্তু বিধান নেই। এটা 2 মাস আগে, এটা 2 মাস আগে, 2 মাস থেকে সেটা আমিও জানি, মানে গণপ্রতিনিধি, সেটা আমিও জানি। সুতরাং এখন আসলে আমরা যতই বলি, আমরা খুব স্পেসিফিক ডেট বা ডিসেম্বরের আগে কিন্তু পাবো না। হ্যাঁ, সেটা যদি আপনি বলেন, আপনি যে জিনিসটা আজকে ইলেকশন কমিশনার বলেছেন, তিনি আরেকটা কথা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে আমরা সরকারের কাছ থেকে কোনো ইনস্ট্রাকশনও পাইনি। আসলেই পান নাই, কারণ তো ডক্টর ইউনূস সাহেব ফিরেছেনই গতকাল। এর মধ্যে কিন্তু ক্যাবিনেটের আর কোনো মিটিংও হয়নি। সুতরাং ইসিকে এই সময়ের মধ্যে অবহিত করা সম্ভব না। এবং তিনি প্রধান নির্বাচন কমিশনার একটা কথা বলেছেন, আমরা শিডিউল করতে পারি 2 মাস আগে। 2 মাস আগে যদি করেন, আমি ধরে নিচ্ছি যে আগামী রমজান শুরু হবে 20 ফেব্রুয়ারি বা 18 বা 19 ফেব্রুয়ারি, এরকম 18 ফেব্রুয়ারি। তো ওই আলোচনায় আছে রমজানের 1 সপ্তাহ আগে, 12 তারিখ। তাহলে আমরা ধরে নিচ্ছি 12 তারিখ, ডিসেম্বরের 12 ডেট পাওয়ার তারিখ। আমি ধরে নিলাম যে ডিসেম্বরের 12 হচ্ছে নির্বাচন। তাহলে সে শিডিউল করবে ডিসেম্বরের 12 ফেব্রুয়ারি, তফসিল ডেটটা পেতে ফেব্রুয়ারির 12তে যদি নির্বাচন ধরি, তাহলে তফসিল করতে পারবে কিন্তু ডিসেম্বরের 12তে, মানে অ্যাজ পার ইলেকশন কমিশন। মানে কিন্তু রোড ম্যাপ আর তফসিল কিন্তু এক জিনিস নয়। রোড ম্যাপটা কি, যে একটা লক্ষ্য যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, ভোট গ্রহণ, 12ই ডিসেম্বর তফসিল ঘোষণা, 1 সপ্তাহ পরে মনোনয়নপত্র দাখিল, এরপরে বাছাই, এরপরে খসড়া প্রার্থী তালিকা, তারপরে শুনানি, তারপরে চূড়ান্ত প্রার্থী। এইরকম একটা ডেট দিয়ে একটা রোডম্যাপ কিন্তু এখনই ঘোষণা করা যায়, যদি গভর্নমেন্টের সদিচ্ছা থাকে। এবং এখানে যদি গভর্নমেন্ট ফেব্রুয়ারিটাকে স্টিক করতে চায়, তাহলে এই রোডম্যাপটা এবং এটা আমি মনে করি সম্ভব। রোডম্যাপ আর তফসিল ভিন্ন জিনিস। এবং এখানে মনে এই জিনিসটা একটু আমার মনে হয় একটু দর্শকদের জানার জন্য, সেটি হচ্ছে বাংলাদেশে কিন্তু এরকম ঘোষিত তারিখের
ঘোষণার পরেও কিন্তু সেই তারিখও চেঞ্জ হয়েছে, সেটা কিন্তু না, সেটা তো হতেই পারে, সুতরাং সেটা তো- এখন সেই রোডম্যাপটা মানে দেয়া যেতে পারে বলে হ্যাঁ মনে হ্যাঁ, করছেন? রোডম্যাপটা কিন্তু একটা ছায়া, রোডম্যাপটা কিন্তু কনফার্ম না, কিন্তু কনফার্মটা হবে কখন, যেদিন তফসিলটা হবে সেই দিন এই রোডম্যাপটা মনে করবেন ট্রেনটা সেদিন যাত্রা শুরু করলো, যেদিন তফসিলটা হবে। তারপরে আপনি যেটা বলছেন কনফার্ম, ভোটের দিনও তো ভোট বাতিল হয়ে যায় না? অতীতে তো অনেক নজির আছে অনেক নজির। যে বোমাবাজি, হত্যাকাণ্ড, এটা সেটা অবরোধ এর কারণে ভোট বাতিল হয়ে গেছে। সুতরাং এই নির্বাচনের প্রসঙ্গে যে এই নির্বাচনের জন্য চ্যালেঞ্জটা আসলে কি হবে? একটা যে সুষ্ঠু, সবাই তো নির্বাচন চাইছেন, একটা ভালো নির্বাচন চাইছে, এবং প্রফেসর ইউনূসও উনি বারবার বলছেন যে উনার ইতিহাসের একটা অনন্য নজির স্থাপনকারী করতে চান। সেইখানে আপনি কোনো চ্যালেঞ্জ দেখেন কিনা? এই সুষ্ঠু নির্বাচনে যদি লেভেল প্লেইং ফিল্ড সুষ্ঠু নির্বাচনে যদি সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদি বলেন, আপনি যদি লেভেল প্লেইং ফিল্ডের কথা মনে করেন, আমি মনে করি লেভেল প্লেইং ফিল্ড এখন যেটা আছে এটাকে আরেকটু ইয়ে করলে, আমি সব রাজনৈতিক লেভেল আমরা প্লেইং একটা ফিল্ডটা কি, democracy-র মধ্যে সকল রাজনৈতিক দলকে প্রচার প্রপাগান্ডা থেকে সবকিছুতে সমান সুযোগ দেওয়া, কারো কোনো কিছুতে বাধা না দেওয়া, এটাই তো লেভেল প্লেইং আর ফিল্ড। mob violence-এর issue- মব ভায়োলেন্স, কিন্তু আপনি যে জিনিসটা বলেছেন যে বড় সংখ্যাটা কি দেখছেন, আমার বিবেচনায়, ওনারা কি বলবেন আমি জানি না, আমার বিবেচনায় এই নির্বাচনের সবচেয়ে বড় ইয়ে হলো আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলা কেন আমি বলতেছি, আজকেও যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য আমরা প্রস্তুত আছি, উনি কখন কি বলেন আমি জানি না, ওনার কথাবার্তার মধ্যে তো যথেষ্ট খাপছাড়া জিনিস আমি লক্ষ্য করেছি এবং জাতীয় লক্ষ্য করেছে। আপনি দেখেন যে পুলিশ একেবারে মানে বিধ্বস্ত, জুলাই অভ্যুত্থানের পরে পুলিশের মেরুদণ্ড থানা ছেড়ে, অস্ত্র ছেড়ে পালিয়ে গেছে, সেই পুলিশ কেবলমাত্র তারা কাজ শুরু করেছে। সেই পুলিশটা কি আপনি মনে করেন যে এখনই পুলিশ তাদের সেই ইয়ে ফিরে পেয়েছে, তার মনোবল, তাদের সেই অবস্থা? এবং পুলিশের যে লোকবলের কথা বলেন, আজকে যে মাঠে আমাদের যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া আছে সেনাবাহিনী, আজকে উঠে নেন তো, দেখেন আইন শৃঙ্খলা কি হয়। এটাকে আপনি চ্যালেঞ্জ মনে করছেন? হ্যাঁ, আজকে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার উঠায় তাদেরকে ব্যারাকে নিয়ে যান, দেখেন 1 মাসের মধ্যে কতগুলো কিলিং হয়, কতগুলো মানে রাহাজানি, ডাকাতি হয়। সুতরাং এইটা আমি মনে করি বড় চ্যালেঞ্জ, এবং এই গভর্নমেন্টের এই বিষয়ে এখনই দৃষ্টি দেওয়া উচিত। পুলিশে কিন্তু লোকবল বাড়ানোর কথা দীর্ঘদিন যাবৎ দাবি আছে, এখনো পর্যন্ত কি তারা কোনো লোকবল বাড়িয়েছে? বাড়া নেই। এখন কেন 9 মাসেও 1 লক্ষ পুলিশ নিয়োগ দেওয়া হলো না? এটা না হলে আগামী 3 মাসের মধ্যে এটা দেওয়া আছে। আর আজকে নিয়োগ দিলে তো কালে তো সে ডিউটি করতে পারবে না, তাকে তো 3 মাসের ট্রেনিং আছে, ট্রেনিং আছে। তার মানে এই কাজগুলো এখনই দ্রুত করতে হবে, এবং এইটাই আমি মনে করি সুষ্ঠু নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ। সেটা মাথায় রেখে আমি মনে করি যে গভর্নমেন্ট কাজ করবে। শরীফ ভাই, এই সুষ্ঠু যদি কিন্তু পথরেখা ধরে আমরা যদি সুষ্ঠু নির্বাচনের দিকে এগোই, সেখানে কি কি চ্যালেঞ্জ? প্রথম জায়গাটা হচ্ছে যে সরকারের নিরপেক্ষতা। এখন পর্যন্ত অনেকগুলো জায়গায় আমি কিন্তু খুব সচেতনভাবেই, শরীফ ভাই আপনি মাঝে মাঝে খুব দার্শনিক জায়গায় নিয়ে যান, যে আমরা কিন্তু যখনই নির্বাচনের জায়গা আসে, নিরপেক্ষতার শব্দটা ইটসেলফ কিন্তু একটা পলিটিক্যাল শব্দ না। এই সময়কালে সরকার, কারণ আপনি নিজের, আমি বলি, আপনি নিজের বক্তব্যে বললেন, আপনার নিজের বক্তব্যের প্রথম রাউন্ডে আপনি বললেন যে এই এনসিপি এই সরকারকে অকুণ্ঠ সমর্থন দিল, সেই এনসিপি এই লন্ডন বৈঠকের পরেই বলছে নিরপেক্ষতা হারালো। তার মানে হচ্ছে এটা কিন্তু খুব ফাজি টার্ম। কিন্তু আমি উদাহরণ দিয়ে দেখাতে পারবো যে আপনি সময়ের সঙ্গে সঙ্গে যখন পরিবর্তন হচ্ছে, আপনি আপনার পজিশনটা শিফট করছেন। আপনি ঢাকায় বসে বিএনপির নেতাদেরকে সাক্ষাতের জন্য সময় দিচ্ছেন না, কিন্তু আপনি সেই 2500 মাইল দূরে গিয়ে তার সাথে বৈঠক করতে চাইছেন। আপনি ঢাকায় যখন, সেটা তো শাহিন ভাই বলল, সেই শাহিন ভাই কিন্তু সেটা বলল, এই বৈঠকটা যদি ধরেন তারেক রহমান দেশে আছেন, এখানে হলেও কিন্তু এই প্রশ্ন রাখতে, এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ। কিন্তু গভর্নমেন্টের, তিনি তো অভিভাবক, একজন অভিভাবককে যে ধরনের নিরপেক্ষতা দেখাতে হয়, তার যে ধরনের সবাইকে ওন করার যে মেন্টালিটিটা দেখাতে হয়, আমরা অনেকগুলো জায়গায়, আমি সচেতনভাবে বলেছি ধোঁকাবাজি, আমি আপনাকে 30টা উদাহরণ দিতে পারবো যে মানুষের প্রত্যাশার প্রেক্ষিতে, জেগে ওঠার প্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত গ্রহণ করে, তারপরে মানুষ যখন সবাইকে ওন করা একটা অর্গানের পক্ষে সবাইকে সন্তুষ্ট করে কি নির্বাচন যাওয়া সম্ভব? কিন্তু সম্ভব না। কিন্তু সরকারের জায়গা থেকে আপনাকে দেখাতে হবে যে আমি সবার মতামতটাকে রেসপেক্ট করছি। ওকে, সবার মতামতটাকে রেসপেক্ট, আপনি মনে করছেন যখন
আপনি আমি মনে করছেন এই নির্বাচনের যে ডেটটা চ্যালেঞ্জটা, সবার মতের প্রতিফলন না, হয়নি? আপনি ওই যে আমরা আলোচনা করলাম যে বিচারের অনেক অগ্রগতি, এই যে গণ অভ্যুত্থানটা হলো, আবু সাইদের হত্যাকাণ্ড তো একটা মোমেন্টাম, একটা সব থেকে বেশি প্রভাবটা সৃষ্টি করেছে। আজকে আপনাকে কেন বলতে হয় যে আগামী জুলাইয়ের এত তারিখের মধ্যে তার তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে, অর্থাৎ প্রায় 9 মাস আপনি সব থেকে যে হত্যাকাণ্ডটি আলোড়ন সৃষ্টি করলো তার তদন্ত প্রতিবেদন আপনার এখন পর্যন্ত আপনি জমা করতে পারেননি কেন? অর্থাৎ আপনি এই বিষয়টা নিয়ে আমরা যতটুকু এগোনো দরকার তার থেকে পলিটিক্সটা বেশি করছি। নিশ্চয়ই আপনি গুরুত্ব দেননি, এই ঘটনাটা আপনি গুরুত্ব দেননি, এবং এইভাবে একটা একটা উদাহরণ যদি দেওয়া যায়, অসংখ্য উদাহরণ দেওয়া যায়। শহীদ ভাই, যে আমি আপনি- একটু বলি, আপনি সবার মতের যেহেতু বললেন, সবার মতের ক্ষেত্রে জামাতের পক্ষ থেকেও কিন্তু এই টাইমলাইনটাকে কিন্তু বলা হয়েছিল যে রোজার আগে কিন্তু হইতে পারে, এটা কিন্তু বলা হয়েছে। বিএনপি তো ডিসেম্বরে চেয়ে বসে আছে। আমরা যদি সবার জায়গায় দেখি, আসলে এই বড় জায়গাটাতে এনসিপি। আমি NCP না, ছাড়া আমি এটিকে মনে করি না। ফেব্রুয়ারিতে আর কার রিজার্ভেশন আছে? আমি আপনার জায়গায়, আপনাদের হঠাৎ রিজার্ভেশন করে আছে? আপনি হঠাৎ না, রিজার্ভেশন না, আমরা মনে করি যে আরো আগে আনা দরকার। ওকে, আপনি হঠাৎ করে আপনি বলে ফেললেন যে একটি মাত্র দল নির্বাচন চাই, তারপরে যে সমাজে যে প্রভাব প্রতিক্রিয়াটা তৈরি হলো, হ্যাঁ, সেটা আমি- যে বিতর্কটা তৈরি হলো, এটা তো আপনার যে পজিশন থেকে এই কথাটা বলা হলো, এটা কি যথার্থ ছিল, যৌক্তিক ছিল, উচিত হয়েছে এই কথাটা বলার? এবং পলিটিক্সের মধ্যে এই ধরনের একটা রিপারকেশন সৃষ্টি করা উচিত হয়েছে। আপনি চ্যালেঞ্জের যে জায়গাটা বলেছেন, প্রথমত হচ্ছে সরকারের যারা নির্বাচন কমিশন নির্বাচন করবে এবং তাকে লজিস্টিক যে সাপোর্টটা দিবে গভর্নমেন্টের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। সে যদি নিরপেক্ষ ভূমিকা পালন করতে না পারে এবং সে তার এই যে সংস্কার সহ অন্যান্য কাজগুলোর থেকে সে তার হিডেন কতগুলো পলিটিক্স, আমি এর মধ্যে সরকারের প্রচুর হিডেন পলিটিক্স দেখতে পাচ্ছি, হয়তো এখন আজকে আলোচনা করা যাবে না। আমি আপনাকে পরিষ্কার করে জিজ্ঞেস করি, এই যে সংস্কারকে আসলে দৃশ্যমান কোন সংস্কার আপনি দেখছেন? যদি দেখে থাকেন, হ্যাঁ সংস্কার কমিটি হয়েছে, কমিশন হয়েছে, রাইট, কিন্তু সংস্কার কমিশনের প্রধানই বলছে যে আমি হতাশ, তাহলে আপনি আস্থা রাখবেন কার সাথে? সেকেন্ড হচ্ছে, এই নির্বাচনে দুটো রুলিং পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, দুটো রুলিং পার্টি, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামাত। এখন পর্যন্ত এনসিপি কে আমি ওই জায়গাটা দেখছি না। ঢাকা শহরের মধ্যে তাদের কিছু নেতাকর্মী আছে, ঢাকার বাইরে নির্বাচনকে প্রভাবিত করার মতন বা সেই ধরনের ভূমিকা রাখার মতো এই অবস্থা নাই তাদের, এই অবস্থা তাদের নাই। এখন পর্যন্ত তাদেরকে নিয়ে যে আলোচনা, এই আলোচনা মিডিয়ার কারণে, মিডিয়া তাদেরকে ওই স্পেসটা দিচ্ছে। তার থেকে অনেক ইম্পর্টেন্ট দল আছে এখানে, চরমনায় হুজুরের একটা রাজনৈতিক দল আছে, ছোট দল না, তাদের মোটামুটি 5-7% ভোট আছে। কই আপনি মিডিয়াতে কখনো তাদেরকে নিয়ে আসেন? কখনো তো নিয়ে আসেন না। এইখানে অনেক ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আছে, আপনি তো আনেন না। এনসিপি কে কেন আনেন? এনসিপি কে আনেন হচ্ছে রাজার দল, সেই কারণে। আপনি মনে করেন একদম আনে না তা না, আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি তারা পায়। আওয়ামী লীগ এবং বিএনপির পাশে, বিএনপি এবং জামাতের পাশে এনসিপি আসে না। এই গণ অভ্যুত্থানে তাদের রোলটা বীরত্বপূর্ণ ভূমিকা ছিল এনসিপির নেতাদের, কিন্তু বাংলাদেশের পলিটিক্সের যে জায়গায়, পলিটিক্সের প্রভাব সৃষ্টি করার মতন সেই ধরনের জায়গায় তারা যায়নি। আমি তাদের জন্য শুভকামনা আমার সবসময়, শেষ করছি। দুটো রাজনৈতিক দলকে, রুলিং পার্টিকে আপনাকে ফেস করতে হবে। এক হচ্ছে বিএনপি, সেকেন্ড হচ্ছে জামাত। গত কয়েকদিন ধরে নূরের এলাকায় যে ঘটনাগুলো আপনি দেখছেন, আপনি কি মনে করেন নির্বাচনী তফসিল ঘোষণা করার পর পরিস্থিতি এরকমের থাকবে, আরো খারাপ হবে না? চাঁদপুরে জামাতের একজন নেতাকে বিএনপির কর্মীরা পিটিয়েছে বলে, মানে জামাতের একজন প্রার্থীকে পিটিয়েছে, জামাত প্রতিবাদ জানিয়েছে। আচ্ছা, নির্বাচনী শিডিউল ঘোষণার পর এই পেটাপিটি যদি হয়, ওইখানকার জামাত কি চুপচাপ করে প্রতিবাদ জানাবে? এই আলোচনাগুলো নিশ্চয়ই সামনের দিনে আরো খোলাসা হবে। আপনার শুভেচ্ছা আমরা এনসিপি কে পৌঁছে দিলাম। আমি একটু ব্যারিস্টার মাহফুজুর মিলনের কাছে আসতে চাই যে নির্বাচনী যদি ফেব্রুয়ারিতে ধরে আমরা আগাই, তাহলে চ্যালেঞ্জ এবং তার থেকে উত্তরণের উপায়টা একটু যদি বলেন। দেখুন, আমার কাছে মনে হয় আসলে অনেকে অনেক কথা বললো, আমার কাছে প্রধান যে চ্যালেঞ্জটা মনে হয় সেটা হচ্ছে রাজনৈতিক ঐক্যমত। প্রতিটি দল দেখেন তাদের স্বতন্ত্রতা আছে, তাদের ম্যান্ডেট আলাদা, রাজনীতি আলাদা বলেন, দর্শন বলেন, সবকিছু আলাদা। এই যে এবং দেখেন আপনার হচ্ছে চিফ অ্যাডভাইজার সাহেব কিন্তু 28টি দলের সাথে কিন্তু বৈঠক করেছে, এবং এই বৈঠকগুলো কিন্তু তাদেরকে কিন্তু বৈঠকে ডাকা হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে, তাদের কথা শোনা হয়েছে। এই যে ঐক্যমতের যে ইচ্ছা যে নাই তা না,
ঐক্যমতের ইচ্ছা অবশ্যই আছে, কিন্তু অবভিয়াসলি কেউ ডিফার করবেই, অনেকেই ডিফার করতে পারে। বিএনপি কোনো ইস্যু নিয়ে ডিফার করতে পারে, এনসিপি করতে পারে, জামাত করতে পারে। এই সব মোটা দাগের যে দলগুলো আছে সবাইকে আসলে একত্রে এনে রাজনৈতিক ঐক্যমত যদি তৈরি করা যায়, তাহলে আমার মনে হয় এই যে সামনে নির্বাচন এটা আসলে খুব সহজতর হয়ে উঠবে। আর আইন শৃঙ্খলার জায়গাটা একটু। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আইন শৃঙ্খলার যে জায়গাটা আছে আসলে নির্বাচনকালীন সময়ে দেখা যায় যে আসলে এক্সট্রা ল এনফোর্সিং এজেন্সি কিন্তু মাঠে প্রয়োগ active করা থাকে। হয়, মাঠে অ্যাক্টিভ থাকে, সেনাবাহিনীরাও অনেকটা এগিয়ে আসে। তো আমার মনে হয় যদি ল এনফোর্সিং এজেন্সি যদি সঠিকভাবে কাজ করে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতিও কন্ট্রোলে থাকার কথা। তো আসলে এই রাজনৈতিক ঐক্যমত যদি হয় এই এটা বিকল্প নেই। আসলে নিশ্চয়ই, এটার মধ্যে আপনি কিন্তু আসলে জাতির জন্য দারুণ কল্যাণজনক। বলেছেন। জি। আমরা একেবারে শেষে শাহিন ভাই আপনার কাছ থেকে শুনতে চাই এই লন্ডন বৈঠকের যদি কিন্তু তারপরটা আপনি একটু বলেন। তারপর যেটা বলছেন যে এই নির্বাচনের ইয়ে সাহেব বলেছেন, ব্যারিস্টার মিলন সাহেব, যে রাজনৈতিক ঐক্যমত, এই লন্ডন বৈঠককে সাকসেস করতে হলে আমি ওনার সঙ্গে সুর মিলিয়ে বলছি যে এই বৈঠককে সাকসেস করতে হলে রাজনৈতিক ঐক্যমতটাই লাগবে। কারণ এখানে কারা মানে স্টেক হোল্ডার কারা, বিএনপি, জামাত, এনসিপি, এই তিনটেই কিন্তু বড়, সাথে অন্যান্য দলগুলো আছে। বিএনপির সঙ্গে একটা 10-12 দলের একটা অ্যালায়েন্স আছে। কাউকে ছোট করা এই ছোট করা যাবে না। এই তিনটা স্টেক হোল্ডার যদি ঐক্যমতে পৌঁছাইতে পারে, এখনো পর্যন্ত যে বিতর্ক আছে, আমরা মনে করি আগামী 2-1টি বৈঠকের মধ্যে সেই বিতর্কের অবসান হবে এবং এরা যদি ঐক্যমতে পৌঁছাতে পারে তাহলে আমি মনে করি লন্ডন বৈঠকের এই ডেডলাইন ঠিক থাকবে। আর যদি তা না পৌঁছাইতে পারে তাহলে এটার অনিশ্চয়তা ঐক্যমতের থেকেই মানে যায়। কোনো সংখ্যা কি দেখেন যে হবে না এরকম মনে হয়? না, সেরকম সংখ্যা আমি এখনো পর্যন্ত দেখছি না। 2-1টি সমালোচনা আছে যেটা এনসিপি বা জামাত বলছে, কিন্তু সেটা আমার মনে হয় যে শেষ প্রধান পর্যন্ত কেটে উপদেষ্টা এটা কেটে যাবে। এক দফা বৈঠক করলেই আমার মনে হয় এটা কেটে যাবে আপনাদেরকে এবং আমরা একটা ভালো নির্বাচন পাবো সেই কাঙ্ক্ষিত প্রত্যাশা নির্বাচন রাখি। পাবো। আপনাদের সুন্দর সকলকেই বাংলাদেশ চাই। সবার আগে বাংলাদেশের যে স্বপ্ন সেইটা পাবো নিশ্চয়ই, আমরা সেই আশাটা রাখি। আপনাদের সকলকে ধন্যবাদ। দর্শক, জেরেসারএম প্রেজেন্টস রোড টু ডেমোক্রেসি আজ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।